মোগল শাসকেরা হজযাত্রাকে শুধু ধর্মীয় আচার হিসেবেই নয়, রাজনৈতিক ও প্রশাসনিক কৌশল হিসেবেও ব্যবহার করতেন। ষড়যন্ত্রকারী বা অপ্রীতিকর ব্যক্তিদের নির্বাসনের উপায় হিসেবে মক্কায় হজে পাঠানো একটি প্রচলিত প্রথা ছিল। এ প্রথা শুধু ধর্মীয় কারণে নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল। মোগল সম্রাটরা প্রায়ই তাঁদের প্রতিপক্ষ বা অবাধ্য সহযোগীদের হজে পাঠিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করতেন। উদাহরণস্বরূপ, সম্রাট আকবর 1553 সালে বৈরাম খানকে হজে পাঠিয়েছিলেন, কারণ তাঁর ক্রমবর্ধমান প্রভাব ও মাতব্বরি আকবরের কাছে অসহনীয় হয়ে উঠেছিল। দুর্ভাগ্যবশত বৈরাম খান সুরাট যাওয়ার পথে আহমেদাবাদে এক আফগানের হাতে নিহত হন। একইভাবে সম্রাট জাহাঙ্গীর ভুল চিকিৎসার জন্য তাঁর হেকিম সাদরাকে মক্কায় পাঠিয়েছিলেন। সম্রাট আওরঙ্গজেবও একজন কাজীকে বিরক্ত হয়ে পদত্যাগ করতে বলেন এবং তাঁকে হজে পাঠান। এ ঘটনাগুলো দেখায় যে হজে পাঠানো কেবল ধর্মীয় কাজ নয়, একটি রাজনৈতিক শাস্তি বা নির্বাসনের উপায়ও ছিল। মোগল সম্রাটরা হজযাত্রার জন্য প্রচুর অর্থ ব্যয় করতেন এবং মক্কা ও মদিনার প্রতি তাঁদের উদারতা ছিল অসাধারণ। 1576 থেকে 1582 সাল পর্যন্ত সম্রাট আকবরের মীর হাজি প্রতি বছর 6 লাখ রুপি মক্কা ও মদিনায় খরচ করতেন। এ অর্থ দিয়ে আলখাল্লা বিতরণ করা হতো এবং মক্কার শরীফের জন্য মূল্যবান উপহার পাঠানো হতো। 1659 সালে সম্রাট আওরঙ্গজেব 6.5 লাখ রুপি মূল্যের উপহার মক্কায় পাঠিয়েছিলেন। এ অবদানগুলো মোগলদের ধর্মীয় উদারতা ও রাজনৈতিক প্রভাব প্রকাশ করত। যদিও মোগল ও উসমানীয় শাসকেরা হাজার হাজার মানুষকে হজে পাঠিয়েছিলেন, তারা নিজেরা কখনো হজে যাননি। এর প্রধান কারণ ছিল রাজনৈতিক ও নিরাপত্তাগত। হজে যাওয়ার জন্য দীর্ঘ সময় রাজধানী থেকে দূরে থাকতে হতো, যা অভ্যুত্থান বা শত্রুর আক্রমণের ঝুঁকি বাড়াত। ফলে 36 জন উসমানীয় খলিফা ও 19 জন মোগল বাদশাহ কেউই হজ করেননি। একই কারণে গুজরাট, বিজাপুর, বেঙ্গল বা হায়দ্রাবাদের নিজামরাও হজে যাননি। তবে সম্ভ্রান্ত নারীদের মধ্যে কিছু ব্যতিক্রম ছিল। সম্রাট আকবরের ফুফু ও সম্রাট বাবরের কন্যা গুলবদন বেগম 1576 সালে হজ করেছিলেন। এছাড়া ভোপালের সিকান্দার বেগম 1863 সালে প্রথম সম্রাজ্ঞী হিসেবে হাজি খেতাব পান। তিনি 1500 সঙ্গীসাথী সহ একটি জাহাজ রিজার্ভ করে মক্কায় যান। তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা কুৎসিয়া বেগম। পথে তিনি প্রচুর অর্থ বিলিয়েছিলেন এবং মক্কায় পৌঁছে তাঁদের জন্য 50 রকমের রাজকীয় খাবার পাঠানো হয়েছিল। 1885 সালে ব্রিটিশ সরকার হজযাত্রার জন্য টমাস কুক অ্যান্ড সন্সকে এজেন্সি হিসেবে নিযুক্ত করে। এই এজেন্সি রেলপথ, নৌপথ, পাসপোর্ট, টিকেটিং, চিকিৎসা সহ সব দায়িত্ব পালন করত। 1927 সালে বোম্বের পুলিশ কমিশনার ডি হিলির নেতৃত্বে 10 সদস্যের একটি হজ কমিটি গঠিত হয়, যা 1959 সাল পর্যন্ত কার্যকর ছিল। 1959 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিশেষ হজ নোট চালু করে, যার মূল্য ছিল 10 ও 100 রুপি এবং নম্বর শুরু হতো HA দিয়ে। পাকিস্তানও 1950 সালে হজ নোট চালু করেছিল। মোগল লাইন শিপস 1927 সালে 20,000 হজযাত্রীকে মক্কায় নিয়ে গিয়েছিল। বাঙালি মুসলমান হজযাত্রীরা দল বেঁধে হেঁটে, গাড়ি বা নৌকায় করে বোম্বে বা করাচি বন্দরে পৌঁছাতেন। জাহাজ প্রথমে করাচি হয়ে মক্কার দিকে যেত, যেখানে আরও যাত্রী উঠতেন। পথে ঝড়ঝঞ্ঝা, অসুস্থতা বা জাহাজ মিস করার কারণে অনেকে বোম্বে বা করাচিতে আটকা পড়তেন। তাঁরা অন্য হজযাত্রীদের ফিরে আসার পর তাঁদের সঙ্গে গ্রামে ফিরতেন এবং তাঁদের বোম্বাই হাজি বা পাকিস্তানি হাজি বলা হতো। এ প্রথা সামাজিকভাবে উল্লেখযোগ্য হলেও তাঁদের সংখ্যা ছিল কম। 1920 সালে খান বাহাদুর আহসানুল্লাহ হজে গিয়ে তাঁর অভিজ্ঞতা হেজাজ ভ্রমণ বইয়ে লিপিবদ্ধ করেন। তিনি লিখেছেন, করাচি থেকে জাহাজে উঠে তাঁরা প্রচুর খাদ্য সামগ্রী সঙ্গে নিয়েছিলেন। জাহাজের প্রথম শ্রেণীর টিকিটের দাম ছিল 450 টাকা। পথে ঝড়ের কারণে জাহাজের কাছের বাসনপত্র ভেঙে যায় এবং তিনি মৃত্যুর ভয়ে জাহাজের শিকল ধরে প্রার্থনা করেছিলেন। অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম তাঁর সমুদ্রপথে হজ অভিজ্ঞতা লেখায় বর্ণনা করেছেন, অনুকূল আবহাওয়ায় সমুদ্রযাত্রা সুখকর হতো। রাতে উপকূলের আলো দেখে শহর অতিক্রমের বিষয় বোঝা যেত। বঙ্গোপসাগরে সূর্যাস্তের সময় হাঙর, তিমি ও উড়ন্ত মাছের ঝাঁক দেখা যেত, যা ছিল অসাধারণ অভিজ্ঞতা। হজ শেষে এ গল্পগুলো হজযাত্রীদের মাসের পর মাস আলোচনার বিষয় হতো। বিমানযাত্রার সহজলভ্যতার কারণে হজ এখন আর আগের মতো কষ্টসাধ্য বা অনিশ্চিত নয়। হজযাত্রীদের সংখ্যা বহুগুণে বেড়েছে। তবে সৌদি আরব এখন কোটা আরোপ করে এ সংখ্যা নিয়ন্ত্রণ করে। মক্কায় পৌঁছানো এখন সহজ হলেও যথাযথভাবে হজ পালন করা এখনও একটি চ্যালেঞ্জ।